গ্রামের সাদাসিধে সরল মেয়ে বাসন্তী, যার স্বপ্ন ছিল পড়াশোনা করে সে একদিন এক বড় ডাক্তার হবে। কিন্তু একদিন তার মা তাকে বাসা থেকে বাইরে বের করে দেয়। আর তারপর তার জীবনে ঘটতে থাকে কিছু অস্বাভাবিক ঘটনা। যে মেয়েটি হতে চেয়েছিল একজন বড় ডাক্তার, সেই মেয়েটি পরিবার, সমাজ এবং পরিস্থিতির কারণে হয়ে যায় এক দেহ ব্যবসায়ী। কিন্তু সে কি সত্যিই খারাপ হতে চেয়েছিল? সেটাই দেখব আজকের মুভিতে। এই গল্পটি আপনাকে শেখাবে যে গ্রামের সাদাসিধা মেয়েরা কিভাবে তার সমস্ত স্বপ্ন চিরতরে বিদায় দিয়ে একজন খারাপ মেয়ে হতে বাধ্য হয়। আজকে এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি থ্রিলার ড্রামা ও টুইস্টে ভরপুর মুভির নাম বাসন্তী। গল্পে শুরু হয় এক সমুদ্র সৈকত থেকে, যেখানে মেলার মতো একটা পরিবেশ। সেখানে একজন মহিলা আছে, নাম বাসন্তী। সে একটা ওপেন স্টেজে রাখা সোফায় গিয়ে আরাম করে শুয়ে পড়ে। তার পাশে এক বৃদ্ধ লোকও শুয়ে আছে, মদ খেয়ে ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর রাতে বাসন্তীর ঘুম ভেঙে যায়। স্টেজের সামনে অনেক লোক বসে আছে নাটক দেখার জন্য, কিন্তু বাসন্তীর নজর যায় ওই বৃদ্ধ লোকটার দিকে। সে এখনো ওঠেনি। তার বুকে মাথা দিয়ে বাসন্তী বুঝতে পারে যে তার হার্টবিট আর চলছে না, অর্থাৎ সে মারা গেছে। তখন বাসন্তী দর্শকদের মধ্যে একজনকে ডাকে এবং জিজ্ঞাসা করে, তোমার নাম কি? লোকটি বলে, বালু। বাসন্তী বলে, ভাইয়া, আপনি কি একটু এই বৃদ্ধাটাকে এখান থেকে সরাতে সাহায্য করবেন? বালু রাজি হয়ে যায়, কিন্তু যখন সে বুঝে যায় যে লোকটি সত্যিই মারা গেছে, তখন সে জিজ্ঞাসা করে, এটা আসলে কে আর এখানে কি করছে? বাসন্তী বলে, দেখো, এটা আমার কেউ না, সে শুধু আমাকে দেখতে এসেছিল, আর কিছু না। বালুর ব্যাপারটা অদ্ভুত লাগে। যখন সে তোমার কেউ না, তাহলে তোমার সঙ্গে দেখা করতে এলো কেন? বালুর কাছে ব্যাপারটা মনে হয় বাসন্তীর নাটকেরই একটা অংশ। তাই সে ফিরে গিয়ে দর্শকের মাঝে বসে পড়ে। যখন বাসন্তী হেসে তাকে আবার ডাকে, সে বলে, না না, আমি আমার স্ত্রী ও বাচ্চার সঙ্গে নাটক দেখতে এসেছি। আমাকে শান্তিতে একটু নাটক দেখতে দাও প্লিজ। তুমি চাইলে অন্য কাউকে তোমার এই নাটকের চরিত্র হিসাবে ব্যবহার করতে পারো। এদিকে দর্শকরাও হইচই শুরু করে দিয়েছে নাটক শুরু করার জন্য। তখন বাসন্তী বলে, ঠিক আছে, আমি আমার নিজের গল্প থেকেই শুরু করি। আমি আমার জীবনের কাহিনী বলি, আপনারা একটু মন দিয়ে শুনুন। ঠিক তখনই বালু আবার স্টেজে ফিরে আসে। সে বৃদ্ধা লোকটার মুখ ভালো করে দেখে বলে, এ তো আমাদের বিচারক সাহেব। না না, এবার তো পুলিশ আর আর্মি তোমাকে ছাড়বে না। কিন্তু বাসন্তীর কোনো ভয় নেই। সে বলে, যদি সে আমার সামনে এসে আমার সঙ্গে দেখা করে মারা যায়, তাতে আমি কি করতে পারি? বালু বলে, তোমাকে তো এটা বলতেই হবে, সে তোমার সঙ্গে দেখা করতে এসেছিল কেন? বাসন্তী পাল্টা জিজ্ঞাসা করে, তুমি যদি কোনো যৌনকর্মীর সঙ্গে দেখা করতে যাও, তাহলে তুমি তার সঙ্গে কেন দেখা করতে যাবে বলতে পারো? এই কথা শুনে বালু রেগে গিয়ে বলে, আমি কেন কোনো যৌনকর্মীর কাছে যাব? বাসন্তী মুচকি হেসে বলে, সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি তো তোমার স্ত্রী আর বাচ্চাকে নিয়ে এখানে এসেছো। তুমি এসব কথা মানবে কেন বলো? সব পুরুষরাই বউয়ের সামনে সাধু সাজে। তারপর বলে, শোনো, একবার আমার গল্পটা শুনে নাও, তারপর তোমার সব প্রশ্নের উত্তর আমি দিব। এরপর বাসন্তী মাইকে নিজের নাম জানিয়ে গল্প বলা শুরু করে। আমার বাড়িটিও ছিল ঠিক এইরকমই একটা সমুদ্র সৈকতের পাশে। চলুন আমি আপনাদের আজকে আমার জীবনের কাহিনীটা দেখাই। এরপর সিন চলে যায় অতীতে। বাসন্তী তখন অনেক ছোট ছিল। তার মা প্রায়ই তাকে হয় ঘরের মধ্যে বন্ধ করে রাখতো, না হয় বাইরে বাহির করে দিত, কারণ তার মা ছিলেন একজন যৌনকর্মী। অনেক পুরুষ আসতো তার কাছে কামনা মেটাতে। তাই মা যদি ঘরের ভিতরে কাজ করত, তাহলে বাসন্তীকে বাহিরে বের করে দিত, আর যদি বাহিরে যেত, তাহলে বাসন্তীকে ঘরে তালা মেরে রাখত। দুই ক্ষেত্রেই ছোট বাসন্তী দরজায় ধাক্কা মারত আর বলতো, মা প্লিজ দরজাটা খুলে দাও। কিন্তু দরজা খুলতো, তবে অনেক দেরিতে। বাসন্তীর স্বপ্ন ছিল সে বড় হয়ে ডাক্তার হবে, তাই সে খুব মন দিয়ে পড়াশোনা করত। এভাবেই বাসন্তীর পুরো শৈশব কেটে যায়। যখন সে একটু বড় হয়, তখন তার মা তাকে শহরের এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য জোর করতে থাকে। বলতে থাকে, ওখানে গিয়ে পড়াশোনা কর, ওটাই তোর জন্য ভালো হবে। এই কথা বলার কারণ ছিল তার মা মনে মনে ভয় পেত, যেন তার কাস্টমাররা বাসন্তীর উপর খারাপ নজর না রাখে কিংবা কোনো বিপদ না ঘটে। কিন্তু বাসন্তী মায়ের থেকে দূরে থাকতে চাইতো না। মা যখন জোরাজুরি করে, বাসন্তী রেগে যায়। তবে শেষমেশ একদিন সে তার এই বাসা থেকে চলে যেতে রাজি হয়। তবে সে মায়ের সঙ্গে আর কোনো কথা বলে না, চুপচাপ গিয়ে বাসে বসে পড়ে। বাসে বসেই সে কাঁদতে শুরু করে। তখন একজন মধ্যবয়স্কা লোক, নাম তার রমন, সে বাসন্তীর কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? কোথায় যাচ্ছ?
এইভাবে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু বাসন্তী একটাও প্রশ্নের উত্তর দেয় না। তখন রমন নিজের কথা বলতে শুরু করে। আমি এই পাশের গ্রামে থাকি, আমি চাষবাস করি। যতদিন আমার স্ত্রী বেঁচে ছিল সব কাজ সে সামলাতো। তার মৃত্যুর পর আমি একদম একা হয়ে গেছি। রমেনের এই কথা শুনে বাসন্তীর মন নরম হয়ে যায়। সে ভাবে যে আমি এই লোকের সঙ্গেই যাব, আর এর সঙ্গেই আমি থাকব। যখন রমন বাস থেকে নেমে যেতে চায়, ঠিক তখন বাসন্তী পিছন দিক থেকে ডেকে বলে, আমিও আপনার সঙ্গে যেতে চাই, আমিও আপনার সঙ্গেই থাকব। রমন তখন রাজি হয়ে যায়। বাসন্তী তখন রমনের মেয়ের সমবয়সী ছিল। রমনের কোনো সন্তান ছিল না, স্ত্রীও মারা গিয়েছিল। তাই তার দেখাশোনার জন্য একজনকে দরকার ছিল, যে সবসময় তার খেয়াল করবে। বাসন্তী যখন রমনের বাড়িতে যায়, দেখে যে সে একটা ছোট্ট ঘরে থাকে। ঘুমানোর মাত্র একটাই জায়গা। রমন নিজে খাটে বিছানা করে ঘুমায়, বাসন্তীকে দেয় একটা চাটাই। সে সেটাতেই ঘুমাতে যায়। আর সেই রাতে বৃষ্টি শুরু হয়। যে জায়গায় বাসন্তী শুয়েছিল সেখান দিয়ে ছাদ থেকে পানি পড়ছে। রমন উঠে বালতি বসিয়ে দেয় যাতে পানি না পড়ে। বাসন্তী পুরো রাত বৃষ্টি থামার অপেক্ষায় বসে থাকে। পরদিন থেকে বাসন্তী রমনের জন্য রান্নাবান্নার কাজ শুরু করে। এভাবেই তার অনেকটা দিন কেটে যায়। তারপর এক ছেলেকে দেখা যায়, যার নাম চান্দু। তার একটা পুরনো মোটর বাইক আছে, যেটাকে সবাই বলে ভটভটি। সে বাসন্তীর দিকে সব সময় কামনার দৃষ্টিতে তাকিয়ে থাকে। একদিনের ঘটনা, রমন তখন মাঠে কাজে গিয়েছিল। বাসন্তী একা ঘরে সব কাজ শেষ করে সে কুয়া থেকে পানি তোলে এবং নিজের গায়ে ঢেলে গোসল করতে থাকে। সে কাপড় পরা অবস্থাতেই ছিল, কিন্তু ভিজে যাওয়া কাপড় শরীরের সঙ্গে সম্পূর্ণ চেপে লেগে থাকে। আর এই দৃশ্য চন্দু দূর থেকে তাকিয়ে দেখছিল। বাসন্তী যখন টের পায় যে কেউ তাকে দেখছে, সঙ্গে সঙ্গে সে ঘরে ঢুকে পড়ে। ঠিক সেই সময় রমনও বাসায় ফিরে আসে। রমন বুঝে ফেলে যে বাসন্তীর সঙ্গে কি ঘটেছে। সে বাসন্তীকে বলে, এইভাবে তোমার একা থাকা ঠিক না। কাল থেকে আমার সঙ্গে মাঠে যাবে, সেখানে আমার হাতে হাতে একটু সাহায্য করবে। আর তখনই গল্প আবার বর্তমানে ফিরে আসে। বাসন্তীর ফোনে একটা কল আসে, যেটা করেছে সেই মৃত বিচারকের স্ত্রী। বালু জিজ্ঞাসা করে, কার ফোন? বাসন্তী বলে, এই বৃদ্ধ লোকটার স্ত্রী ফোন করেছে। সে বলল, আমি গাড়ি পাঠাচ্ছি, আমার স্বামীর লাশটা বাড়িতে পাঠিয়ে দিন। আসলে সে চায়নি লোকজন জানুক যে বিচারক মারা গেছে এক যৌনকর্মীর কাছে গিয়ে। এটা যদি সবাই জানতে পারে তাহলে তো মান সম্মান পুরো ধুলায় মিশে যাবে। তাই বালু বলে, বাহ, তাহলে তো তুমি পুলিশের ঝামেলাটাও পড়বে না। চলো, ভালোই হয়েছে। তারপর বলো, চন্দুর সঙ্গে কি তোমার কোনোদিন কথা হয়েছিল? হ্যাঁ, 1 বছর পর ওর সঙ্গে আমি কথা বলেছিলাম। পুরো 1 বছর সে শুধু আমার দিকে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকতো। রমনও কম ছিল না। শুরুতে সে আমাকে নিজের মেয়ের মতো রেখেছিল, কিন্তু পরে সুযোগ বুঝলেই সে আমার সঙ্গে জোর জবস্তি শুরু করে দিত। বয়স্ক হলেও সে যথেষ্ট শক্তিশালী ছিল। আমি তার সঙ্গে পেরে উঠতাম না। সে ধীরে ধীরে আমাকে মারধর করতে শুরু করে। অনেকবার আমাকে অত্যাচার করেছে, কখনো কখনো খেতেও দেয়নি। রাতের বেলায় বলতো বাইরে গিয়ে ঘুমা, কারণ সে জানতো আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। এইসব কথা বাসন্তী বলছে, হাতে মদের গ্লাস নিয়ে। বালুও তাতে যোগ দেয়। দুজনেই মদ খেতে খেতে গল্প চালিয়ে যায়। বাসন্তী বলে, একদিন চন্দু সাহস করে আমার বাড়িতে চলে এলো। রমন তখন মাঠে ছিল। চন্দু এসে আমাকে বলে, চলো আমরা পালিয়ে যাই, আমি তোমাকে খুব সুখে রাখবো। ওই রমনকে নিয়ে ভেবো না। তুমি যদি গ্রামের লোকজনদের জিজ্ঞাসা করো তাহলে জানবে যে সে কেমন মানুষ ছিল। ও মানুষ হিসাবে একদম খারাপ। লোকজন বলে সে নাকি নিজের স্ত্রীকে খুন করেছিল। ঠিক তখনই রমন বাসায় ফিরে আসে। চন্দু চুপচাপ রমনকে দেখে সেখান থেকে সরে পড়ে। এরপর রমন প্রচণ্ড রেগে গিয়ে বাসন্তীকে মারতে শুরু করে এবং বলে যে, আমি বাসা থেকে চলে গেলে অন্য ছেলের সাথে তুই বাসায় বসে গল্প করিস, এসব এখানে চলবে না। আমি যা বলবো তুই সেটাই করবি। যদি সেটা শুনিস তাহলে এখানে থাকতে পারবি, আর না হলে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিব। তারপর মারধর শেষে রমন মদ খেতে যায়। বাড়ি ফিরে সামান্য কিছু সে খেয়ে নেয়। আর তারপর গভীর রাতে সে ধীরে ধীরে বাসন্তীর কাছে যায় এবং তাকে গিয়ে জোর জবস্তি করতে শুরু করে। সে বাসন্তীর সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু আজ বাসন্তী প্রতিবাদ করে। সে রমনকে তার শরীরের কাছে কিছুতেই ঘেঁষতে দেয় না। একসময় রমন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। বাসন্তী ধীরে ধীরে তার হাত পা বেঁধে ফেলে। তারপর কিছু কাপড় ব্যাগে গুছিয়ে সে চন্দুর সঙ্গে এই গ্রাম থেকে পালিয়ে যায়। চন্দু তাকে বাইকে তুলে শহরে নিয়ে যায়। একটা ছোট্ট হোটেলে থামে, বাসন্তীকে কিছু খাবার খেতে দেয়। তারপর কিছু দূর যেতে না যেতেই বাইক নষ্ট হয়ে যায়।
চন্দু বাইক ঠেলতে ঠেলতে বলে, আমাদের আর বেশি দূর যেতে হবে না, আর একটু গেলেই আমরা পৌঁছে যাব। তোমার কোনো প্রশ্ন থাকলে বলো। তুমি ভাবছো আমি কি করি, কোথায় থাকি, তাই তো? বাসন্তী জিজ্ঞাসা করে, তুমি আমার সম্পর্কে কি জানো? চন্দু বলে, তুমি তো বাসন্তী, আর আমি তোমাকে ভালোবাসি, এর থেকে বেশি কিছু আমার জানার দরকার নেই। বাসন্তী বলে, আমিও শুধু এতটাই জানি, তুমি চন্দু আর একজন ভালো মানুষ, এইটুকুই আমার জন্য যথেষ্ট। এরপর চন্দু তাকে শহরের বস্তিতে নিজের ঘরে নিয়ে যায়, যেখানে তার মা থাকতো। তার মা বাসন্তীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। চন্দু বলে, মা, এটা বাসন্তী, আজ থেকে ও আমাদের সঙ্গেই থাকবে। চন্দুর কথা শুনে তার মা কিছুই বলে না, সম্পূর্ণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাতে চন্দু বাসন্তীকে একটা সোনার চেইন পরিয়ে দেয় এবং বলে, এইটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। তারপর ঘরের দেয়ালে থাকা ছবিগুলো দেখিয়ে বলে, এইসব পেন্টিং আমি নিজেই এঁকেছি জানো। বাসন্তী ছবিগুলো দেখে, আর সত্যি ছবিগুলো খুব সুন্দর ছিল। পরদিন সকালে চন্দু ব্রাশ করতে বাহিরে যায়, তখন আশেপাশের অনেক মহিলা ঘরে ঢুকে পড়ে। জিজ্ঞাসা করে, তোমাকে কি চন্দু জোর করে নিয়ে এসেছে, নাকি তুমি নিজের ইচ্ছায় এসেছো? তুমি কি বাড়ি ফিরতে চাও, নাকি চন্দুকে বিয়ে করে সারা জীবন এখানেই থাকতে চাও? চন্দুর বন্ধু সুকুও বাসন্তীকে দেখে, চন্দুকে গিয়ে বলে, ভাই, মেয়েটা তো অনেক বেশি সুন্দর, গ্রাম থেকে তো ভালো জিনিস চুরি করে নিয়ে এসেছিস। চন্দু বলে, ওসব কথা বাদ দে, একটা মেকানিক ডাক, আমার বাইক নষ্ট হয়েছে, আর আজ কিছু মাল ডেলিভারি দিতেও হবে। এই বলে চন্দু আর সুকু বাসার বাইরে বেরিয়ে যায়। চন্দুর মা বাসন্তীকে রান্না করতে বসায়, নিজে সেলাই মেশিনে কাপড় সেলাই করতে বসে। এরপর সে বলতে শুরু করে, তুমি চন্দুর সঙ্গে এখানে চলে এলে কিভাবে? তুমি জানো ওকে, ও কেমন? ও কিন্তু চোর, সারা রাত চুরি ডাকাতি করে বেড়ায়। আজ না কাল ওর আসল চেহারা তুমি ঠিকই দেখতে পাবে। আমার কথা শোনো, তুমি এক্ষুনি বাসায় ফিরে যাও, চাও তো আমি নিজেই তোমাকে পৌঁছে দিব। কিন্তু বাসন্তী রাজি হয় না। সে বলে, না, আমি চন্দুর সঙ্গেই থাকব। রাতে চন্দু আর সুকু বাসন্তীর রান্না করা খাবার খায়। যখন চন্দু আর বাসন্তী টিভি দেখছে, তখন সুকুর চোখ একদম বাসন্তীর উপরে আটকে থাকে। খাওয়া শেষে চন্দু বলে, বাসন্তী, তুমি ঘুমিয়ে পড়ো, আমাকে এখন বেরাতে হবে। আসলে চন্দু এখন চুরি করতে বাইরে বের হবে। কিন্তু বাসন্তী বলে, আমিও যাব তোমাদের সাথে। চন্দু বলে, না, তুমি বাড়িতেই থেকো, আমাদের সঙ্গে গেলে বিপদ হতে পারে। বাসন্তী চন্দুর কোনো কথাই মানে না। শেষে বাসন্তী চন্দুর সঙ্গে যাওয়ার বায়না ধরে। শেষমেশ চন্দু বাসন্তীকে নিয়ে যেতে রাজি হয়। চন্দু সামনে বসে বাইক চালায়, মাঝখানে বসে বাসন্তী, আর পেছনে সুকু। সুকু গোপনে বাসন্তীর চুলের ঘ্রাণ নেয়, কোমরে হাত রাখে। বাসন্তী টের পায়, কিন্তু সে বুঝতে পারে না যে সুকু এটা ইচ্ছে করে করছে নাকি ভুলবশত হয়ে গেছে, তাই সে আর কিছু বলে না। ওরা যখন ওদের গন্তব্যে পৌঁছায়, তখন চন্দু বলে, তোমরা বাইকের পাশে থাকো, আমি আসছি। এদিকে রাস্তার পাশেই কিছু বাড়ি রয়েছে এবং সেই বাড়ির বাইরে কিছু গাড়ি দাঁড় করানো রয়েছে। চন্দু গাড়ির লক ভেঙে ভিতরের কিছু যন্ত্রাংশ চুরি করে। এদিকে সুকু বাসন্তীকে বোঝাতে থাকে, চন্দু দেখতে ভালো হতে পারে, তবে ও কিন্তু একটা বাটপার। চন্দুর তো আগেও একটা প্রেমিকা ছিল, কিন্তু মেয়েটা একটু কালো ছিল, তবে সে কালো হলেও সুন্দর ছিল। চন্দুর তো নতুন কিছু পছন্দ হলে পুরনো জিনিসটাকে সে সম্পূর্ণ ভুলে যায়। তবে আমি যদি কোনো জিনিস একবার নিজের কাছে নিয়ে নিই, সেটা যতই খারাপ হোক না কেন, আমি সারা জীবন তাকে নিজের কাছেই রেখে দিই। এইসব কথাবার্তার মাঝেই গাড়ির সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। বাড়ির লোকজন ছুটে বাহিরে বেরিয়ে আসে। সুকু বাইক চালু করতে চলে যায়, কিন্তু বাইক আবার বন্ধ হয়ে যায়। সুকু বাসন্তীকে বলে, চলো আমরা পালাই, কিন্তু তারা পালাতে পারে না। তিনজনকেই পুলিশ ধরে ফেলে। চন্দু হাতে নাতে ধরা পড়ায় পুলিশ তাকে মারতে শুরু করে। বাসন্তী আর সুকুকে জিজ্ঞাসা করা হয়, তোমরা এত রাতে রাস্তায় কি করছিলে? সুকু তখন হঠাৎ করে বলে, আমরা স্বামী স্ত্রী সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম, আমাদের বাইক বন্ধ হয়ে যায় রাস্তায় হঠাৎ করে, তাই আমরা হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম। আপনারা ভুল করে আমাদের চোর ভেবে এখানে ধরে নিয়ে এসেছেন। ওই ছেলেটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ওকে তো আমরা চিনিই না। এরপর গল্প ফিরে আসে বর্তমান সময়ের দৃশ্যে। একটা অ্যাম্বুলেন্স আসে, যেটা সেই বিচারকের মৃতদেহ নিয়ে চলে যায়। তখন বাসন্তী বালুকে বলে, এখন তুমি যেতে পারো, আমি ঘুমাতে চাই। কিন্তু বালু যেতে চায় না। সে বলে, না, আমি পুরো গল্পটা শুনবো। বাসন্তী বলে, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি তোমার স্ত্রী সন্তানদের বাসায় পৌঁছে দাও, আমি ততক্ষণে একটু বিশ্রাম নিই, বাকিটা পরে বলবো। বালু বাসন্তীর কথায় রাজি হয়ে সে তার বাচ্চা এবং বউকে নিয়ে বাড়িতে পৌঁছে দিতে যায়। বাসন্তী এই ফাঁকে একটু ঘুমিয়ে নেয়, আর ঘুম ভেঙে হঠাৎ দেখে যে তার সামনে একজন লোক বসে আছে। বাসন্তী তাকে জিজ্ঞাসা করে যে, আপনি কে? তখন ওই লোকটা বলে, আমি বালুর শ্বশুর, আমিও তোমার গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম।
বালু এখন আর আসতে পারবে না, কারণ আমার মেয়েও একদম তার মায়ের মতো, সে বালুকে আর আসতে দেবে না। তাই তুমি তোমার গল্পটা আমাকে বলো। বাসন্তী তখন বালুর শ্বশুরকে আবার সেই গল্পটা বলতে শুরু করে। ওই রাতেই আমি বুঝেছিলাম চন্দুর উপর চোখ বন্ধ করে ভরসা করা যায় না, কারণ সে এমনিতে চোর। তারপর তার নিজের মাও তার সম্বন্ধে কোনো ভালো কথা বলেনি, শুধু দোষই দিয়েছে। আর সুকু তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছে একটা ভালো জীবন দেওয়ার। এই কথা ভেবে সে সুকুর সাথে অনেক দূরে পালিয়ে যায়। একদিন চন্দু হঠাৎ করেই বাসন্তীকে দেখে ফেলে। বাসন্তীর সঙ্গে সঙ্গে বাসায় গিয়ে সুকুকে বলে যে চন্দু তাকে দেখে ফেলেছে। এই কথা শুনে সুকু ভয় কাঁপতে থাকে। যদি চন্দু এখানে চলে আসে আর দেখে যে আমি তার গার্লফ্রেন্ডকে নিয়ে নিজের কাছে রেখেছি, তাহলে সে আমাকে ছাড়বে না। ঠিক তখনই চন্দু সেখানে চলে আসে এবং সুকু আর বাসন্তীর সঙ্গে ঝামেলা শুরু করে দেয়, কারণ বাসন্তীকে তো চন্দু ভালোবাসত। বাসন্তী বলে, আমি তোমাকে খুব পছন্দ করি চন্দু, কিন্তু তোমার উপর ভরসা করা যায় না। চন্দু রেগে বলে, আমি আর তোমার মুখ দেখতে চাই না। এই বলে সে সেখান থেকে চলে যায়। রাতের বেলা বাসন্তী সুকুকে বোঝায়। সে বলে, চুরি ডাকাতি ছেড়ে কোনো পরিশ্রমের কাজ খুঁজে নাও, তারপর অল্প অল্প টাকা জমিয়ে আমরা একটা জমি নেব, ছোট্ট একটা বাসা হবে আমাদের, আমরা খুব সুখে থাকব। প্রথমে সুকু এই কথায় রাজি হয় না, কিন্তু বাসন্তী বারবার বোঝালে সে বলে, ঠিক আছে, আমি যেখান থেকে চুরি করা জিনিস বিক্রি করি সেই লোকটার সঙ্গে কাজের কথা বলবো। বাসন্তী বলে, ঠিক আছে, আর ততক্ষণে আমরা একটা কাজ করি, আমার কাছে একটা সোনার চেন আছে, এটা বেচে আপাতত আমাদের কিছুদিন চলে যাবে, কি বলো? এই কথা শুনে সুকু হেসে ফেলে, আরে এই চেনটা তো আমি আর চন্দু মিলে চুরি করেছিলাম, এটা তোমাকে চান্দু দিয়ে দিয়েছে। যাক, ভালোই হয়েছে, এটা বিক্রি করে কিছুদিনের খরচা তো চলবে। পরদিন তারা দুজন সেই সোনার চেনটা বিক্রি করে দেয়। এরপর সেই টাকা দিয়ে তারা ঘোরাফেরা, খাওয়া দাওয়া, মোট কথা দারুণভাবে তাদের দিন কাটে। কয়েকদিন খুব মজা করে, কিন্তু একসময় তাদের টাকা ফুরিয়ে যায়। অনেকটা দিনও পেরিয়ে গেছে, তবুও সুকু কোনো কাজ খুঁজে পায় না। কিন্তু পেট তো আর খালি থাকতে চায় না। বাসন্তী অনেকদিন শুধু পানি খেয়ে থাকে। অবশেষে আর সহ্য করতে না পেরে সুকুর সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। সে বলে, তুমি এখনো পর্যন্ত একটা কাজ খুঁজে পেলে না, নাকি তোমার কোনো কাজবাজ করার ইচ্ছেই নেই? সুকু কোনো কথা বলে না। সে জেমস নামে একটা লোকের কাছে যায়। এরপর সে ওই লোকটাকে নিয়ে আবার নিজের বাসায় ফিরে আসে। তারপর সে বাসন্তীকে বলে, এটা আমার বন্ধু, ওকে এক গ্লাস পানি দাও, আমি একটু খাবার নিয়ে আসছি। এই বলে সে বাসার দরজা বাহির থেকে বন্ধ করে সেখান থেকে চলে যায়। এরপর সে হোটেলে গিয়ে নিজের ইচ্ছে মতো খাবার খায়। আর একটা খাবার প্যাকেট সে বাসায় নিয়ে এসে ঘরের দরজা খুলে বাসার ভিতরে ঢুকলে বাসন্তী তাকে বলে, যদি আমাকে নিজের শরীর বিক্রি করেই টাকা রোজগার করতে হবে, তাহলে তোমার সঙ্গে আমার থাকার কি প্রয়োজন? এই কাজ আমি একাই করতে পারি। এই বলে বাসন্তী জেমসের গাড়িতে উঠে চলে যায়। যদিও সুকু অনেক চেষ্টা করে তাকে থামাতে। তুমি চলে গেলে আমি কি করব? আমি ভেবেছিলাম তুমি এভাবে টাকা রোজগার করবে আর তারপর আমরা সুখে একসঙ্গে সময় কাটাবো। কিন্তু বাসন্তী তার কোনো কথাই শোনে না। আসলে সুকু চেয়েছিল বাসন্তীকে দেহ ব্যবসায় নামাতে, কিন্তু বাসন্তী প্রথমে রাজি হয়নি। গল্প আবার বর্তমান সময় ফিরে আসে। বাসন্তী ফিরে আসে নিজের ওপেন স্টেজে। সেখানে এখনো বালুর শ্বশুর বসে আছে। বাসন্তী সবাই সামনে বলে, এরপর আমি জেমসের সঙ্গেই থাকি, যে আমার বস ছিল। সে আমার জীবন পুরো পাল্টে দিয়েছিল। যে বিলাসিতা আমি কখনো পাইনি, সব আমি ওর সাহায্যে পাই। গল্প এখান থেকে আবার ফিরে যায় অতীতে। জেমস বাসন্তীকে নিয়ে যায় একটা বড় বাড়িতে। তাকে টাকার বান্ডেল দিয়ে বলে, আমি বাইরে যাচ্ছি, কিছু দরকার হলে শঙ্করকে ডেকে নিও। শঙ্কর ছিল এই বাসার কাজের লোক। জেমস বলে, ভয় পেও না, এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করো, যতদিন থাকতে চাও থেকো, যেতে চাইলে চলে যেও। আমি ব্যবসায়ী মানুষ, তুমি যতদিন থাকবে আমি তোমাকে ভালো দাম এনে দিতে পারবো। এরপর বাসন্তী গোসল করে, নতুন শাড়ি আর গয়না পরে নেয়। তারপর শঙ্কর এসে বলে, আপনার জন্য সাহেব একজনকে পাঠিয়েছে। আর এটাই ছিল বাসন্তীর প্রথম কাস্টমার, একজন ডাক্তার। বাসন্তী প্রথমে খুব ভয় পেয়ে যায়। ডাক্তার এই দৃশ্য দেখে বাসন্তীকেও 2 গ্লাস মদ খাইয়ে দেয়। তারপর তারা ঘনিষ্ঠ হয়। সকালে উঠে বাসন্তী দেখে ডাক্তার সাহেব কাজ শেষ করে চলে গেছে, কিন্তু দুপুরে আসে এক বৃদ্ধ বিচারক। এই বিচারককেও হাসি মুখে বাসন্তী তার ঘরের মধ্যে ডেকে নিয়ে যায়, কারণ এটাই তো তার এখন পেশা হয়ে গেছে। সারা রাত ওই বিচারকের সঙ্গে সময় কাটানোর পর যখন সে ঘুম থেকে ওঠে, দেখে বিচারক তার পা ধরে কাঁদছে। বাসন্তী জেগে উঠতেই সে চুপচাপ চলে যায়। এরপর বাসন্তী গোসল করতে গিয়ে দেখে তার শরীর আর মুখে লাল দাগে ভরে গেছে। অর্থাৎ সেই বৃদ্ধ বিচারক তাকে খুব নিষ্ঠুরভাবে
ব্যবহার করেছিল। এরপর বাসন্তীর কাছে আসে দুইজন সঙ্গীত শিল্পী। এইভাবেই বাসন্তীর কাছে নানা ধরনের পুরুষ আসতে থাকে। প্রত্যেকের নিজস্ব কাহিনী, নিজস্ব রুচি, নিজস্ব স্টাইলে ব্যবহার করতে থাকে বাসন্তীকে। কিন্তু বাসন্তী তাদের উপর রাগ না করে তাদের সঙ্গে সময় কাটাতে আগ্রহ দেখায়। যারা যে পেশার মানুষ ছিল, বাসন্তী তাদের কাছ থেকে অল্প অল্প করে সেই সব জিনিস শিখতে থাকে। ছোটবেলা থেকেই তার আঁকার শখ ছিল, তাই ফাঁকা সময় পেলে ছবি আঁকে, সঙ্গীত উপভোগ করে, নাচ শেখে, আইন কানুন সম্পর্কেও জানতে শুরু করে। সেই দিন থেকে বাসন্তীর জীবনে আর কোনো কিছুরই অভাব থাকেনি। গল্প আবার বর্তমান সময় ফিরে আসে। বালু ফিরে আসে এবং দেখে তার শ্বশুর এখনো সেখানে বসে আছে। সে রেগে বলে, আমি চলে যাওয়ার পর আপনি কেন ওকে গল্প বলতে বলেছেন? আমি তো শুনতে চেয়েছিলাম গল্পটা। এই কথা নিয়ে দুজনের মধ্যে তুমুল তর্ক শুরু হয়ে যায়। একজন আরেকজনকে দোষ দেয়। বালু তার শ্বশুরকে বলে, মেয়ে মানুষ দেখলেই আপনার লোভ জাগে, তাই না? আজকে আমি আপনার লোভ বের করে দিব। শ্বশুর বলে, আমার না, তোমার লোভ জাগে, তাই তো আবার ফিরে এসেছো। এরপর বালু আবার বাসন্তীকে সেই গল্পটা শোনাতে বলে, কিন্তু বাসন্তী বলে, না, এখন আমার যাওয়ার সময় হয়েছে। বালু বলে, না না, আমি কোনো কথা শুনবো না, আমি তোমার এই গল্পটা শুনবই। আমার স্ত্রী তো আমাকে এখানে আসতে মানা করেছিল, সে বলেছিল ঘুমাতে, কিন্তু আমি ওর মাথা দেয়ালে ঠুকে মেরে ফেলেছি, আর তারপর আমি তোমার কাছে চলে এসেছি। বালুর এই কথা শুনে তার শ্বশুর তো পুরাই অবাক হয়ে যায়। সে খেপে গিয়ে বলে, তুই কি বলছিস? তুই আমার মেয়েকে মেরে ফেলেছিস? বালু বলে, হ্যাঁ, আপনি কি ভেবেছেন আমি জানি না? আপনিও তো আপনার বউকে নিজের হাতে খুন করেছিলেন। এইভাবে দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। মদ খাওয়া অবস্থায় বালু ঠিকমতো দাঁড়াতেও পারে না। আর তখন বালুর শ্বশুর বালুকে এত জোরে আঘাত করে যে বালু মাটিতে পড়ে যায় এবং সেখানেই সে মারা যায়। তখন বাসন্তী বালুর শ্বশুরকে বলে, দেখো, আমি আর একটা লাশের পাহারা দিতে রাজি নই, এটাকে তুমি নিয়ে যাও, যা খুশি করো, কিন্তু আমাকে আর কেউ বিরক্ত করো না। তারপর বাসন্তী চলে যায়। আর তারপর সে তার নিজের কাজে আবার ব্যস্ত হয়ে পড়ে। কে মারা গেল আর কে বেঁচে রইল তাতে যেন তার কিছুই যায় আসে না, কারণ তার সমস্ত অনুভূতি তো অনেক আগেই মারা গেছে। আসলে কোনো মেয়ে যখন খারাপ পথে পা দেয়, তখন তার কোনো কিছুর অভাব না থাকলেও তার একটা জিনিসের অভাব থাকে, সেটা হলো ভালোবাসার। তার কাছে সবাই আসে, তাকে ব্যবহার করে এবং চলে যায়, কিন্তু তার বুকে যে ভালোবাসা না পাওয়ার আগুন দাউ দাউ করে জ্বলে, সেই আগুন নেভানোর মতো কেউ তার কাছে কোনোদিন আসে না। তবে অনেকেই তার কাছে এসে এই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি? অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।